সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মোনা তাহসিন। আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসা যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার লাকি রহমান ১৯৮২ সালের অক্টোবর মাসে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৫ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১২ সালে তিনি চিকিৎসা বিজ্ঞানে এমসিপিএস এবং ২০১৬ সালে এফসিপিএস ডিগ্রি লাভ করেন। তিনি বারডেম মা ও শিশু হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ইনসাফ বারাকা হাসপাতালের কনসালটেন্ট হিসেবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ডাক্তার লাকি রহমান ইতিমধ্যে দেশের অন্যতম একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ হিসেবে সুনাম অর্জন করেছেন। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এনটিভিকেও ধন্যবাদ। ম্যাম, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি এই বর্তমান সময়ে আধুনিক যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে বন্ধ্যাত্ব। তো ম্যাম, বন্ধ্যাত্ব বলতে কি বোঝায়? প্রথমে এই সংজ্ঞাটি আমরা যদি জেনে নিই। যারা অনেক দিন থেকে ট্রাই করছে, বেবি হচ্ছে না বা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছে, এটা আসলে একটা ফ্যামিলিয়াল বা গ্লোবাল একটা হেলথ প্রবলেম হয়ে গিয়েছে। তো বন্ধ্যাত্ব বলতে আমরা বুঝি যখন এক জোড়া কাপল বেবি নেওয়ার জন্য ট্রাই করছে, অনেক দিন থেকেই ট্রাই করছে, তো সেক্ষেত্রে তাকে ডিফাইন করব কিভাবে বন্ধ্যাত্ব, সেটা হচ্ছে 1 বছর। 1 বছর যদি কোনো কন্ট্রাসেপটিভ মেথড ছাড়াই সে যে ফ্যামিলি প্ল্যানিং, কোনো প্রোটেকশন ছাড়াই যে তারা বেবি নেওয়ার জন্য ট্রাই করছে কিন্তু বেবি কনসেপ্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলবো যে তারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে এবং দ্রুত ডক্টরের পরামর্শ নেওয়ার জন্য। তবে মেয়ের বয়স যদি যে মেয়েটি বেবি নেওয়ার জন্য ট্রাই করবে, মা বেবি নেওয়ার জন্য ট্রাই করবে, তার বয়স যদি 35-এর উপরে হয়, সেক্ষেত্রে বিয়ের 6 মাসের মধ্যেই সে ডক্টরের পরামর্শ নেবে। 1 বছর ওয়েট করার কোনো দরকার নেই। এবং তার যদি আগে থেকে সে যদি জানে তার কোনো প্রবলেম আছে, যেমন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এন্ডোমেট্রিওসিস, অথবা তার কোনো আগে কোনো সার্জারি হয়েছিল, লোয়ার অ্যাবডোমেনে কোনো সার্জারি হয়েছিল, ওভারি ইউটেরাসে কোনো অপারেশন হয়েছিল, সেক্ষেত্রে 6 মাস বেবি নেওয়ার জন্য প্রোটেকশন ছাড়া যদি বেবি নেওয়ার জন্য ট্রাই করে কোনো বেবি কনসেপ্ট না হতে সক্ষম হয়, সেক্ষেত্রে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবে। বন্ধ্যাত্ব এর কি কোনো বিশেষ শ্রেণী বিভাগ আছে কিনা? বন্ধ্যাত্বকে আমরা দুইভাবে ডিফাইন করতে পারি, যে প্রাইমারি সাবফার্টিলিটি এবং আরেকটি হচ্ছে সেকেন্ডারি সাবফার্টিলিটি। তো প্রাইমারি সাবফার্টিলিটি হচ্ছে যাদের আগে কখনোই কোনো বেবি কনসেপ্ট করেনি, তাদেরকে আমরা প্রাইমারি সাবফার্টিলিটি বা প্রাথমিক বন্ধ্যাত্ব বলবো। এবং সেকেন্ডারি সাবফার্টিলিটি যে অনেক কাপল আসে যাদের হচ্ছে আগে একটি বেবি ছিল বা গর্ভধারণ করেছিল সে, কিন্তু কোনো ক্রমে অ্যাবর্শন হয়ে গিয়েছে এবং সেকেন্ড টাইম আর কনসেপ্ট হচ্ছে না, অনেক দিন থেকেই ট্রাই করছে, তো সেই কাপলদের আমরা সেকেন্ডারি সাবফার্টিলিটি বলে থাকেন। যেহেতু বন্ধ্যাত্ব তার মানে অবশ্যই বন্ধ্যা নারী, এক্ষেত্রে পুরুষের কোনো সমস্যা থাকতে পারে, এটি কিন্তু অনেকেই বিশ্বাস করতে চান না। তো আপনি কি বলবেন এই বিষয়ে? আগের দিনে যে সমস্যাটা ছিল, যে আগেরকার দিনের মেয়েরা বা গ্রামাঞ্চলের মায়েরা, দাদিরা, নানিরা বলতো যে একটি মেয়ে যখন গর্ভধারণ করতে পারছে না, মেয়েটি বিশেষ করে দায়ী, মেয়েটি বন্ধ্যা বা বাজা বলা হয় যাকে, একটা কমন টার্ম। তো এখন আসলে অনেকটাই চেঞ্জ হয়েছে। এখন আমাদের চেম্বারে যে পেশেন্টগুলো আসছে বা হসপিটালে যে পেশেন্টগুলো আসছে আমাদের কাছে বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য, ম্যাক্সিমাম পেশেন্টই হাজব্যান্ড সহই আসে। এখন হাজব্যান্ডরাও অনেক অ্যাওয়ার হয়ে গিয়েছে, সচেতন হয়ে গিয়েছে যে তার ও সমস্যা থাকতে পারে। অনেক হাজব্যান্ড এসে নিজেই বলে যে ম্যাডাম আমাকেও একটি টেস্ট করতে দেন, সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা, একটি মাত্র টেস্ট করেই আমরা অনেক সময় ছেলেদের কোনো বন্ধ্যাত্ব আছে কিনা বা হাজব্যান্ডের কোনো কারণ আছে কিনা বন্ধ্যাত্বের পিছনে, সেই কারণটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তো শুধু মহিলার বা ওয়াইফেরই যে সমস্যা থাকবে সেটা না, একদম 50-50 কারণেই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কজ থাকে যে বন্ধ্যাত্বের পিছনে। আচ্ছা, তো এখন একটু কারণগুলো জেনে নেব। প্রথমেই আমি নারীদের বা মায়েদের কি কি সমস্যার কারণে বন্ধ্যাত্ব সৃষ্টি হতে পারে? বন্ধ্যাত্ব সমস্যাটা বোঝার আগে আমাদেরকে মায়েদেরকে বুঝতে হবে যে তাদের বাচ্চাটা কিভাবে হচ্ছে। তো মায়েরা যেটা জননাঙ্গ যে প্রক্রিয়াটা, যেটা হচ্ছে দুটো ওভারি থাকে, যে ডিম্বাশয় থাকে, মেয়েদের দুটো ডিম্বাশয় থাকে এবং দুটো ডিম্বনালী থাকে এবং ইউটেরাস থাকে, যে জরায়ু। ডিম্বাশয় থেকে ডিম্বনালীটা
প্রতি মাসে একটা করে ডিম ফুটবে, যে ডিম্বাণু আসবে, সেখান থেকে ডিম্বাণুটা ডিম্বনালীটা পিক আপ করবে। ওভামটা কি পিক আপ করার পরে ওই ডিম্বনালীতেই হচ্ছে ডিম শুক্রাণুর সাথে ডিম্বাণুটা মিলিত হয়ে একটা ভ্রূণ তৈরি হবে, এমব্রায়ো তৈরি হবে। এমব্রায়োটা তখন থার্ড ডে অথবা ফোর্থ ডেতে ব্লাস্টোসিস্ট ফর্ম হয়ে তখন জরায়ুতে এসে বসবে। ইমপ্লান্টেশন বলি তখন। ইমপ্লান্টেশনটা যদি ঠিকঠাক মতো হয় তখন একটি ভ্রূণ জন্মগ্রহণ করবে। তো এইভাবে দেখা যায় একটি বেবি জন্মগ্রহণ করে, এবং বেবির জন্য একটি শুক্রাণু একটু ডিম্বাণু অবশ্যই দরকার। তো মায়ের ক্ষেত্রে এই বিষয়গুলো, এবং হাজব্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণুটা খুব জরুরি। টেস্টিস থেকে একটা শুক্রাণু আসে, শুক্রাণুটা যখন ডিম্বাণুর সাথে মিলিত হবে তখনই একটি বাচ্চা জন্মগ্রহণ করবে। তো ডিম্বাশয় থেকে যে ডিম্বাণুটা তৈরি হবে, সেখানে যদি কোনো প্রবলেম থাকে, যে ওভারি থেকে ডিম্বাশয়টা তৈরি হতে পারছে না, হ্যাঁ, অথবা ম্যাচিওর হচ্ছে না, ম্যাচিওর হলো কিন্তু ওভুলেশন হচ্ছে না, ডিম্বাণুটা নিঃসরণ হচ্ছে না, যেটাকে বলি আমরা ওভুলেশনের প্রবলেম। হ্যাঁ, যেটা এই সমস্যাটা হচ্ছে সাধারণত পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে সাধারণত আমরা দেখে থাকি, যে একটি কমন টার্ম। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকে, তাদের হচ্ছে এই ডিম্বাণু নিঃসরণ বা ডিম্বাণু ম্যাচিওর হওয়াতে প্রবলেম থাকে, ওভুলেশনের প্রবলেম থাকে। আবার দেখা যায় যে ওভারিতে যে ডিম্বাণুর পরিমাণটাই অনেক সময় কমে গেল। হ্যাঁ, অনেক সময় আমরা দেখা যায় একটি ব্লাড টেস্ট আছে, খুব কমন ব্লাড টেস্ট, এই টেস্টটি করলেই আমরা বুঝতে পারি, বা আলট্রাসোনোগ্রাফি করে বুঝতে পারি যে তার ওভারিতে ডিম্বাণুর পরিমাণ কতটুকু আছে। হ্যাঁ, ঠিকমতো যেই পরিমাণে থাকলে, অ্যাডিকুয়েট থাকলে একটি মা তার বেবি কনসিভ করতে পারবে, খুব সহজেই ইজিলি কনসিভ করতে পারে। সেই পরিমাণ যদি ডিম্বাণুর পরিমাণ না থাকে, সেক্ষেত্রে কিন্তু তার বেবি কনসিভ হতে প্রবলেম হতে পারে। বা ওভারিতে দেখা যায় অনেক সময় টিউমার থাকলো, হ্যাঁ, সিস্ট থাকে, বড় টিউমার একটি বা একটি চকলেট সিস্ট থাকলো, সেই ক্ষেত্রে যে বেবি কনসিভ হতে অনেক সময় প্রবলেম হয়। যেখানে এই ক্ষেত্রে দেখা যায় অনেকে সিমটোমেটিক থাকে, অনেকের সিমটম নাও থাকতে পারে। অনেক সময় দেখা যায় বন্ধ্যত্ব চিকিৎসার ইনভেস্টিগেশন করতে যেয়ে আমরা দেখতে পাই যে ওভারিতে কোনো একটি সিস্ট দেখা যাচ্ছে বা একটি চকলেট সিস্ট দেখা যাচ্ছে। এইসব ক্ষেত্রে অনেক সময় থাকে। তো ডিম্বনালী, এখন আসলে ডিম্বনালীতে যদি কোনো প্রবলেম থাকে, যে ডিম্বনালীটা ওভারি থেকে ওভামটা পিক আপ করবে বা ডিম্বাণুটা নিবে, তা ডিম্বনালীতে যদি কোনো প্রবলেম থাকে, যে অ্যানাটমিক্যালি সে তার কোনো ডিফেক্ট আছে, যে যেই জায়গা পজিশন মতো থাকার কথা, হ্যাঁ, যেই পজিশনে থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে তৈরি করে দিয়েছে ডিম্বনালীটা, যে পজিশনে থাকলে সে ডিম্বনালী থেকে ওভামটা পিক আপ করতে পারবে, সেই পজিশন মতোই সে তার স্ট্রাকচারটা নেই। অনেক সময় দেখা যায় এন্ডোমেট্রিওসিসে জরায়ু পেটের মধ্যে অ্যাডহেশন থাকে, হ্যাঁ, জড়ানো পাকানো থাকে, যে ডিম্বনালীটা জায়গা মতো নাই, হ্যাঁ, ওভারির সাথে লেগে আছে বা অন্য জায়গাতে আছে, সেক্ষেত্রে সে ওভামটা পিক আপ করতে পারে না। বা দেখা যায় ডিম্বনালীতে যদি কোনো অপারেশন হয়ে থাকে, যেমন রাপচার একটোপিক প্রেগনেন্সি, খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। এই সময় দেখা যায় টিউবে যখন বেবিটা জন্মগ্রহণ করে, যে টিউবে অনেক সময় প্রেগনেন্সি আসে, এটাকে একটোপিক প্রেগনেন্সি বলি। তো একটোপিক প্রেগনেন্সি যখন রাপচার হয়ে যায়, পেশেন্টটা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আসে, তখন ওই টিউবটা কেটেই ফেলে দিতে হলো। তখন এই টিউবটাকে, একটা টিউব কেটে ফেলে দিলে বাকি একটা টিউব থাকে, ওই টিউবটা দিয়ে কনসিভ করার চান্স অনেক সময় কমে যায়। হ্যাঁ, অনেক সময় দেরি হয় কনসিভ হতে, তবে কনসিভ করার সম্ভাবনা কমে যায়, বা আবার ওই টিউবে আবার কনসিভ হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। এটা হচ্ছে টিউবের প্রবলেম। তো টিউবে অনেক সময় ব্লকও থাকে, ইনফেকশন থাকতে পারে, টিউবারকুলোসিস থাকতে পারে, গনোরিয়া, সিফিলিস, টিউবারকুলোসিস, এই ধরনের প্রবলেম যদি তার আগে কখনো থেকে থাকে, পিআইডি বলি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, কোনো মেয়ের যদি ইয়াং এজে অথবা বিয়ের পরবর্তী সময়ে যদি সে কোনো কারণে সে একটি বেবি নষ্ট করলো, অনেক সময় দেখা যায় এমআর অ্যাবর্শন করে ইচ্ছাকৃতভাবে, যে আমি এখন বেবি নিতে চাই না, একটু ক্যারিয়ারটা করে নিই, তখন দেখা যায় তার যদি ইনডিউসড এমআর বা আনহাইজেনিক কন্ডিশনে যদি সে এমআর অথবা অ্যাবর্শন করে থাকে, তখন তার তলপেটে বা পেলভিসে একটি ইনফেকশন হয়ে যায়, সেখান থেকে একটু টিউবে ব্লক হতে পারে। এই ব্লকে থাকার কারণে তখন পরবর্তীতে এই বন্ধ্যাত্ব দেখা যায়। আমরা জানি নারীদের যে হরমোন বা বিভিন্ন ধরনের হরমোনের ইনফ্লুয়েন্স থাকে নারীদের এবং পুরুষের উভয় শরীরেই, তো এক্ষেত্রে কোনো ধরনের হরমোন কি কোনো কারণে দায়ী হতে পারে কিনা বন্ধ্যাত্বের ক্ষেত্রে? আমাদের ডিম্বাণু তৈরি হওয়ার ক্ষেত্রে বা ভ্রূণ তৈরি করার ক্ষেত্রে, ভ্রূণটা ঠিকমতো বসার জন্য, ইউটেরাসে বসার জন্য বডিতে অনেক ধরনের হরমোনের ব্যালেন্স থাকতে হয়। হ্যাঁ, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন,
এই হরমোনগুলা এন্টিমোলারিয়ান হরমোন, বিভিন্ন ধরনের হরমোন আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই হরমোনাল ব্যালেন্সের জন্যই একটি বেবি ঠিকমতো তৈরি হতে পারে। হ্যাঁ, ভ্রূণ জরায়ুতে বসবে এবং ঠিকমতো তৈরি হবে। যদি এই হরমোনগুলোর ইমব্যালেন্স হয়, হ্যাঁ, তখনই দেখা যায় যে বেবিটা তৈরি হচ্ছে না বা বন্ধ্যাত্ব দেখা যাচ্ছে। এই হরমোনাল ইমব্যালেন্সটা বেশি দেখা যায় যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পিসিওস যে প্রবলেমটা, সেক্ষেত্রে দেখা যায় হরমোনাল ইমব্যালেন্স থাকে। কী ধরনের পলিসিস্টিক ওভারিতে দেখা যায় যে আমাদের নর্মালি ফলিকল স্টিমুলেটিং হরমোন, যে আমরা পিরিয়ডের প্রথম দিকে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, এর একটা ব্যালেন্স থাকে। সাধারণত ফলিকল স্টিমুলেটিং হরমোনটা বেশি থাকে, লিউটিনাইজিং হরমোনটা কম থাকে। তো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে দেখা যায় যে ফলিকল স্টিমুলেটিং হরমোনের চেয়ে লিউটিনাইজিং হরমোনটা বেশি হয়ে গেল, হ্যাঁ, রেশিওটা অ্যাবনর্মাল হয়ে গেল। হ্যাঁ, অনেক সময় দেখা যায় একদম পুরো উল্টো হয়ে গিয়েছে। তো এই ধরনের হরমোনাল সমস্যার কারণেও বন্ধ্যাত্ব হতে পারে। আপনি নারীদের কি ধরনের সমস্যার কারণে বন্ধ্যাত্ব হতে পারে সেগুলো আমাদেরকে বলছিলেন। এখন একটু জানতে চাইবো, যেহেতু আপনি বলেছিলেন নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রেই সমস্যা হতে পারে, তো পুরুষদের কি শারীরিক সমস্যার কারণে বন্ধ্যাত্ব হতে পারে? অনেক সময় দেখা যায় আগে হয়তো বা টেস্ট তারা ওইভাবে করতো না, পুরুষদের ইনভেস্টিগেশনটা করা হতো না, ইদানিং পুরুষের ইনভেস্টিগেশন করা হচ্ছে, এই জন্য হয়তো বা বেড়ে গিয়েছে। অথবা দেখা যায় কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য অথবা লাইফস্টাইল চেঞ্জের জন্য এই পুরুষ বন্ধ্যাত্বের রেটটি বেড়ে গিয়েছে। তো পুরুষ বন্ধ্যাত্বের কারণ জানার আগে আমি একটি কথা বলতে চাই, যেটা হচ্ছে যে পুরুষের সিমেন অ্যানালাইসিসে আমরা কি দেখি। তো সিমেনের কাউন্ট সাধারণত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটি প্যারামিটার করে দিয়েছে আমাদেরকে, শুক্রাণুর যে সংখ্যা, হ্যাঁ, শুক্রাণুর সংখ্যা 15 মিলিয়ন পার ml থাকতে হবে, অ্যাটলিস্ট 15 মিলিয়ন। তো গতিবিধি, শুক্রাণুর গতিবিধি 40% থাকতে হবে, র্যাপিড প্রোগ্রেসিভ গতিবিধি, শুক্রাণুর গতিশীলতা থাকতে হবে, এবং শুক্রাণুর মরফোলজি অ্যাটলিস্ট 4% শুক্রাণু নর্মাল থাকতে হবে, গঠন। তো এইগুলো প্যারামিটার দেখে আমরা নির্ণয় করি যে হাজব্যান্ডের কোনো প্রবলেম আছে। তো এই প্রবলেমগুলো যখন থাকে তখন আমরা কারণ নির্ণয় করার চেষ্টা করি যে কেন এই প্রবলেমটা হলো। তো দেখা যায় হাজব্যান্ডের কিছু হিস্ট্রি নিলেই আমরা অনেক ক্ষেত্রে এই কারণটা অনেক ক্ষেত্রে বের করতে পারি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এই হাজব্যান্ডের ক্ষেত্রে দেখা যায় তার ওয়ার্কিং এনভায়রনমেন্ট, হ্যাঁ, যে সেই স্ট্রেসফুল এনভায়রনমেন্টে জব করছে। অনেকে দেখা যায় অনেকক্ষণ দাঁড়িয়ে জব করে, হ্যাঁ, তার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক পেশেন্টের ভেরিকোসিল ডেভেলপ করে, হ্যাঁ, টেস্টিসেও ভেরিকোসিল ডেভেলপ করে। বা তার অনেক সময় দেখা যায় যে প্রিভিয়াস কোনো অপারেশনের হিস্ট্রি থাকে, যেমন হার্নিয়ার অপারেশন যদি কারো থাকে, অনেক সময় হার্নিয়া অপারেশন করতে গিয়ে স্পারমাটিক কর্ডটি বেঁধে দেওয়া হয় অনেক সময়। তখন যদি এটাকে অবস্ট্রাকটিভ হার্নিয়া ডেভেলপ করে, তখন শুক্রাণুটা ঠিকমতো আসতে পারে না। আর অনেক সময় দেখা যায় কিছু পেশেন্টের মাম্পস হয়, হ্যাঁ, ছোটোবেলায় যদি তার মাম্পস অর্কাইটিস ডেভেলপ করে, সেক্ষেত্রে তার টেস্টিসে স্পারমাটোজোয়া ডেভেলপমেন্টেই হ্যাম্পার হয়ে যায়। স্পারমাটোজোয়া যে ডেভেলপ করতো সেটি নষ্ট হয়ে যায়, প্রক্রিয়াটি নষ্ট হয়ে যায়। নানাবিধ কারণ তো রয়েছেই। ম্যাম, বন্ধ্যাত্বের চিকিৎসা সম্পর্কে জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে আসি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমাদের দেশের অনেক মেয়েরাই বিয়ের পরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে একটি অন্যতম বড় সমস্যা হলো মেয়েদের ফার্টিলিটি কমে যাওয়া, অর্থাৎ মেয়েরা কনসেপ্ট করতে চায় না। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে কাজ করে, যেমন মেয়েদের বয়স, ওজন এবং বিভিন্ন হরমোনাল সমস্যা। ফার্টিলিটি বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে এবং সেই সাথে খেয়াল রাখতে হবে শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা। যদি আপনার শরীরের ওজন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কম পরিমাণে খাবার গ্রহণ করতে হবে, কিন্তু সেই খাবারটা অবশ্যই সুষম এবং পুষ্টিকর হতে হবে। ফার্টিলিটি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক বেশি। ওভুলেশন বা হরমোনাল ব্যালেন্সের জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক। আমাদের দেশের মেয়েদের বেশিরভাগই দেখা যায় যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। সেক্ষেত্রে গ্রামে যারা থাকে তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তুলনামূলক কম হয়, কারণ তারা সকালবেলায় রোদটা স্কিনে পাচ্ছে। কিন্তু আমাদের দেশের শহরের মেয়েরা সবসময় অফিস এবং ঘরের মধ্যে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো না পাওয়ায় তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে তারা অবশ্যই সকালবেলা সূর্যের আলোতে একটু বসবে এবং ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখবে। ভিটামিন ডি এর মধ্যে যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলো হলো ডিম, দুধ, মাছ, মাছের তেল ইত্যাদি। ভিটামিন ই
স্পার্ম এবং এগের অবস্থাকে ভালো করে। ভিটামিন ই জাতীয় খাবারের মধ্যে রয়েছে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বাদাম, পেঁপে এবং অন্যান্য গাঢ় সবুজ শাকসবজি। ভিটামিন সি আমাদের হরমোন এবং ফার্টিলিটিকে বৃদ্ধি করে এবং ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে রয়েছে টক জাতীয় ফল, ব্রোকলি, টমেটো ইত্যাদি। জিঙ্ক বডিতে 300 ভিন্ন এনজাইমের সাথে কাজ করে আমাদের বিভিন্ন অর্গানগুলোকে ভালো রাখে এবং জিঙ্কের অভাব হলে দেখা যায় প্রথম দিকে মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়াও জিঙ্ক ছেলেদের ফার্টিলিটি বৃদ্ধিতে সহায়তা করে। গরুর মাংস, মটরশুঁটি, দই, মিষ্টি কুমড়ার বিচি প্রভৃতি খাবার থেকে আমরা জিঙ্কের চাহিদা পূরণ করতে পারি। মনে রাখতে হবে জিঙ্ক রান্নায় নষ্ট হয়ে যায়। ওমেগা 3 সম্পন্ন খাবার ফার্টিলিটি বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিম, ডাল, কিছু সবজি এবং মাছ এবং মাছের তেল থেকেও আমরা ওমেগা 3 চাহিদা পূরণ করতে পারি। যারা এই ফার্টিলিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপদেশ, আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় সব পুষ্টি উপাদানযুক্ত খাবারগুলোকে যুক্ত করুন এবং প্রতিদিন সূর্যের আলোতে 5 মিনিট করে বসুন। ম্যাম, যেহেতু বন্ধ্যাত্বের কারণগুলো আমরা জেনেছি, এখন একটু চিকিৎসায় চলে আসবো যে কি কি ধরনের চিকিৎসা অ্যাভেলেবল আছে। আমরা তো বন্ধ্যাত্ব ট্রিটমেন্ট করতে গিয়ে কারণটাই আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কেন তার বন্ধ্যাত্ব হলো। হ্যাঁ, মেল ফিমেলকে ডিটেইল ইনভেস্টিগেশন একটু প্রয়োজন পড়ে। এটা একটু কস্টলি আসলে পেশেন্টের জন্য, কস্ট ইফেক্টিভ করার জন্য। তো কারণ আইডেন্টিফাই যখন করতে পারি তখন আমরা ট্রিটমেন্টে চলে যাই। হ্যাঁ, তো পেশেন্টকে ট্রিটমেন্টটা ডিপেন্ড করে আসলে পেশেন্টের এইজ, হ্যাঁ, এইজ আর কি টাইপের তার ইনফার্টিলিটি, প্রাইমারি না সেকেন্ডারি ইনফার্টিলিটি, এইজ কত, হাজব্যান্ডের কন্ডিশন, আর তার হচ্ছে কি কারণে তার বন্ধ্যাত্ব হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। তো অ্যাটলিস্ট অ্যাট ফার্স্ট আমরা দেখি যে তার যদি কোনো ধরনের তার ওভুলেশনে প্রবলেম হচ্ছে, হ্যাঁ, ডিম্বাণু বড় হতে সমস্যা হচ্ছে এবং ডিম্বাণু নিঃসরণের সমস্যা হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেশেন্ট দেখা যায় ইদানিংকালে যে পেশেন্টগুলো আসছে আমাদের কাছে, সেই পেশেন্টগুলোতে যে ডিম্বাণু বড় হওয়া এবং ডিম্বাণু নিঃসরণের প্রবলেম হয়, ওভুলেশনের প্রবলেম হয়। তো এই পেশেন্টগুলোকে আমরা প্রথমে ফার্স্ট স্টেপে হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করতে বলি। অনেক পেশেন্টে দেখা যায় স্থূলকায় থাকে, হ্যাঁ, ওজন বেশি থাকে, বডি ওয়েট বেশি থাকে, তাকে বলি লাইফস্টাইল চেঞ্জ করেন, আপনি ওজন কমান, খাবার হ্যাবিটটা চেঞ্জ করেন এবং কিছু মেডিকেশন আমরা সাথে সাথে দিয়ে থাকি যে তাকে ডিম্বাণুটা বড় করার জন্য। ওভুলেশন ইন্ডাকশন অনেক মেডিসিন বের হয়েছে, ওরাল ফর্মে, মেডিসিন ফর্মে এবং ইনজেক্টেবল ফর্মেও দিয়ে থাকি। যখন দেখা যায় 3 থেকে 6 মাস এই মেডিসিনগুলো ট্রাই করার পরেও তার কনসিভ হচ্ছে না, তখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাই। হ্যাঁ, তার মেডিসিনে ট্রাই হচ্ছে না, সেক্ষেত্রে সেকেন্ড স্টেপ অনেক সময় দেখা যায় কিছু পেশেন্টের ক্ষেত্রে 3 থেকে 6 মাস ট্রাই করার পরেই কনসিভ হয়ে যায়। হ্যাঁ, 50% ক্ষেত্রে পেশেন্টই কনসিভ করে সাধারণত প্রাইমারি ট্রিটমেন্টেই। যাদের কনসিভ হচ্ছে না, তাদেরকে আবার রিইভ্যালুয়েট করি আমরা যে তার অন্য কোনো প্রবলেম আছে কিনা, তার কোনো টিউমার আছে কিনা, তার কোথাও ব্লক আছে কিনা, হ্যাঁ, বা জরায়ুতে কোনো টিউমার আছে কিনা, বা তার ডিম্বাণু নিঃসরণে কোনো সমস্যা আছে কিনা, ডিম্বাণুতে কোনো টিউমার আছে কিনা। একটি ডিজিজ আছে যেটাকে বলি আমরা এন্ডোমেট্রিওসিস, খুব নটোরিয়াস ডিজিজ। তো এন্ডোমেট্রিওসিস থাকলে অনেক সময় পেশেন্টের যে ডিম্বাণু পরিমাণটা সেটাই কমে যায় বা সিস্ট তৈরি হয়, পেটের মধ্যে অনেক অ্যাডহেশন তৈরি হয়। তো এই ধরনের পেশেন্টগুলোকে আমরা বলি যে আপনারা ল্যাপারোস্কোপিক ট্রিটমেন্টটা যেতে হবে। হ্যাঁ, ল্যাপারোস্কোপি করে এন্ডোমেট্রিওসিসে অনেক সময় দেখা যায় সিস্টের ট্রিটমেন্ট করতে হয়। অনেক পেশেন্ট আমাদের চেম্বারে আসে যারা ওভারিয়ান সিস্ট থাকলে বা চকলেট সিস্ট থাকলে মেডিসিন দিয়েই ট্রিটমেন্ট করতে চায়। তো অ্যাট ফার্স্ট আমরা মেডিসিন দিয়েই ট্রিটমেন্ট করি। যদি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করার পরেও তার কনসিভ না হয়, সেক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিক ওভারিয়ান সিস্টেক্টমি করি এবং সাথে ল্যাপারোস্কোপি দিয়ে কিছু অ্যাডহেশন থাকে এন্ডোমেট্রিওসিসে, ওভারির সাথে গাটের অ্যাডহেশন থাকে, পাউচ অফ ডগলাস অবলিটারেটেড থাকে অনেক সময়, ইউটেরাসের সাথে ওভারির, ইউটেরাসের সাথে খাদ্যনালী এবং ওভারির সাথে ফেলোপিয়ান টিউবের অ্যাডহেশন থাকে এবং ল্যাপারোস্কোপি করে এই অ্যাডহেশনগুলো আমরা ছাড়িয়ে দিই। ছাড়িয়ে দেওয়ার পরে এবং টিউবটা খোলা আছে কিনা সাথে সাথে সেটা ট্রিটমেন্টও করা হয় এবং এই ট্রিটমেন্ট করার পরে পরবর্তীতে আবার তাকে আমরা স্পন্টেনিয়াস কনসিভ করার চেষ্টা করতে বলি যে নেক্সট 6 মাসে সে আবার বেবি নেওয়ার জন্য প্ল্যান করবে। তো এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট। আবার কিছু পেশেন্ট থাকে যাদের থাকে টিউব ব্লক আছে এবং হাজবেন্ডেরও কিছু প্রবলেম আছে, যেমন সিমেন্ট প্যারামিটারটা তার অ্যাবনর্মাল, অনেক সময় সিমেন্ট কাউন্ট কম থাকলো, সিমেন্টের মর্টিলিটি কম বা মরফোলজিও খারাপ। এই পেশেন্টগুলোকে আমরা আরেকটি পদ্ধতি আছে যেটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। হ্যাঁ, যেটা হচ্ছে হাজব্যান্ডের স্পার্মটাকে ওয়াশ করে, হ্যাঁ, মায়ের বা মেয়েটির যখন ডিম্বাণুটি বড় হবে, সাধারণত মাসিকের ডে 12
বা ডে 13-এ সাধারণত ওই সময়টা আমরা ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি করে ফলিকুলোমেট্রি করি, ফলিকুলার ট্র্যাকিং করি। ওই সময়টা দেখা যায় যে ফলিকলগুলো বড় হচ্ছে কিনা, হ্যাঁ, একটা নির্দিষ্ট সাইজের পরে ফলিকলটা বড় হলে আমরা যে স্যাটিসফাইড হই না, এই ফলিকলে তার বেবিটা কনসেপ্ট হওয়ার সম্ভাবনা আছে। ওই সময়টা তার হাজবেন্ডের স্পার্মটা ওয়াশ করে তার জরায়ুতে একটি প্রতিস্থাপন করা হয়। এটা একটি ইন্ট্রাইউটেরাইন তো এই ইনসেমিনেশন। ধরনের আসলে নানাবিধ চিকিৎসা আমাদের দেশে রয়েছে, যার মাধ্যমে আমরা বন্ধ্যাত্বকে আসলে প্রিভেন্ট করে আমরা হয়তো একটি সুন্দরভাবে চিকিৎসা দিয়ে একটি কাপলকে আসলে খুশি করতে পারবো বলে আমরা আশা করছি। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শককেও অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমাকে শোনার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। অ্যাজমা বা হাঁপানি, বাংলায় যেটাকে হাঁপানি বলি আমরা সাধারণত মেডিকেল ল্যাঙ্গুয়েজে, এটা অ্যাজমা বলি। তো অ্যাজমা কেন হয় এবং হলে কি হয়? অ্যাজমাটা আসলে শ্বাসতন্ত্রের অথবা শ্বাসনালীর একটি অসুখ। এটা প্রদাহজনিত অসুখ। এই প্রদাহটা বিভিন্ন কারণে হতে পারে, অ্যালার্জিজনিত প্রদাহ আর কি। তো এই প্রদাহ হলে অ্যাজমাতে শ্বাসকষ্ট উপলব্ধি করে পেশেন্টগুলো এবং কোনো কোনো ক্ষেত্রে কাশি হয় অথবা বুকে চাপ অনুভব করে। অর্থাৎ শ্বাসযন্ত্র এবং শ্বাসনালীর প্রদাহজনিত একটি অসুখ হচ্ছে অ্যাজমা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।